রাজ্যের রাস্তাঘাট পরিষ্কার রাখতে এবার কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার। এখন থেকে আর যেখানে সেখানে থুতু, পানের পিক, প্লাস্টিকের প্যাকেটের মতন ময়লা আবর্জনা আর ফেলা যাবে না। ফেললেই ফাইন। এই ফাইন ধার্য হচ্ছে সেপ্টেম্বর থেকে। তবে প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সাধারণ মানুষের উপর এই জরিমানা হুট করে চাপিয়ে দেওয়া হবে না। তার আগে 3 মাস ধরে রাজ্য জুড়ে এখন সচেতনতা প্রচার চলবে ব্যাপকভাবে। আর তারপর সেপ্টেম্বর থেকে যদি কেউ নিয়ম না মানেন তাহলে তাকে জরিমানা ধার্য করা হবে। যেখানে সেখানে থুতুতে জরিমানা, যেখানে সেখানে পানের পিক, গুটখায় জরিমানা। রাস্তা পরিষ্কার রাখতে কড়া অবস্থান রাজ্যে। সেপ্টেম্বর থেকেই রাজ্যে চালু হচ্ছে ওয়েস্ট ফাইন। পানের পিক, থুতু, প্যাকেট ফেললে জরিমানা। আপাতত 3 মাস সচেতন করা হবে। কি নিয়ম রয়েছে সেসব জানানো হবে সাধারণ মানুষকে এবং তাদের এই দীর্ঘদিনের বদলে অভ্যাস আনার অনুরোধ জানানো হবে। তারপর সেপ্টেম্বর থেকে নিয়ম না মানলেই জরিমানা দিতে হবে গুনে গুনে। রাস্তায় প্রতি 100 মিটারে ডাস্টবিন থাকবে, নোংরা ফেলার জন্য সব বাসে ব্যাগ থাকবে। রাজ্যে চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। এই স্বচ্ছ অ্যাপের মাধ্যমে যার যার পুরো এলাকার নিয়ম কানুন সবাই জানতে পারবেন। শুধু তাই নয়, অ্যাপে আবর্জনার ছবি আপলোড করে অভিযোগও জানানো যাবে। আমি 3 মাস মানুষকে বলার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব, টিমওয়ার্ক হিসেবে কাজ করব যাতে স্কুল, কলেজ এবং আমরা বড়রা রাস্তায় যাতে নোংরা না ফেলি। 3 মাস আপনাদের সময় দেব, কিন্তু 3 মাস বাদে কিন্তু রাস্তায় ময়লা ফেলা যাবে না। যদি আপনারা ফেলেন, সেটা চিপস হোক, ডাব হোক, আর থুতু হোক, আর পানের পিক হোক, 3 মাস বাদে কিন্তু ফাইন করা হবে। সরকার তো কড়া অবস্থান নিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের টনক কি নড়ছে? কি ছবি দেখা যাচ্ছে? আমরা বিভিন্ন জায়গায় যাব, কথা বলবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে। শুরুতেই চলে যাব শিয়ালদা স্টেশনে। আমার সহকর্মী রয়েছে সেখান থেকে সান্নিক। অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদা স্টেশন, এবং শিয়ালদা স্টেশনের কথা বললেই একটা অপরিচ্ছন্ন ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সারা রাত ধরে এখানে বাজার বসে এবং সকাল থেকে দেখা যায় আবর্জনার স্তূপ। কিন্তু সরকার এবার কঠোর অবস্থান নিচ্ছে। তুমি তো অনেকের সঙ্গে কথাও বললে, তাদেরকে আদৌ টনক নড়ছে? সেই যে ছবিটা আমরা দেখি, নোংরা আবর্জনা পড়ে রয়েছে, থুতু, পিক, যত্রতত্র প্লাস্টিকের প্যাকেট, সেই ছবিটাকে আদৌ বদলাচ্ছে? মানুষ কি সচেতন হচ্ছেন? দেখো, অভ্যাসেই যে বদল আনানো সম্ভব সেটা অন্তত শিয়ালদা স্টেশনের দুটো লোকেশন যদি বলি তোমার কাছে বিষয়টা স্পষ্ট হবে। এক হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনের ভেতরটা, সেখানে একেবারে নিয়মের কঠোর অবস্থান রয়েছে, সেই কারণে তার ভেতরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাইরের ছবিটা যদি শিয়ালদা স্টেশনের বাইরেটা একটু দেখাই, আমার ক্যামেরা পার্সন বিপুল রয়েছে, দেখাচ্ছি তোমাকে। রাস্তার পাশে যেখানে দোকানপাট রয়েছে, যেখানে লোকজন বাইরে বেরিয়ে 1 কাপ চা খাচ্ছেন ইচ্ছা মতো, পাশেই যে ড্রেনের পাশেই তারা ফেলে দিচ্ছেন। মোটামুটি এখানে যারা অস্থায়ী দোকানও করেছেন তাদের প্রত্যেকের একটা করে ডাস্টবিন তারা রাখেন। তা সত্ত্বেও ডাস্টবিনের বাইরে জিনিসপত্র এইভাবেই ফেলার অভ্যাস, সেইটাই কিন্তু শিয়ালদা স্টেশনের বাইরের এই অপরিচ্ছন্ন যে ছবিটা তার পেছনে মূল কারণ হিসেবে উঠে আসে। এবং তার পাশাপাশি যেমনটা তুমি বলছিলে, রাতভর এখানে শিয়ালদা স্টেশনের ঠিক বাইরেটাতে ফলের বাজার বসে, তার পাতা, সেই আবর্জনা, সেইগুলোর একটা স্তূপ তো রয়েছে। যদিও সকাল থেকে পুরকর্মীরা তারা ঝাড় দিয়ে চেষ্টা করেন জায়গাগুলোকে পরিষ্কার রাখতে, তবে স্বভাবতই যে সকাল থেকে যেভাবে মানুষজনও পাশাপাশি নোংরা করতে থাকেন অভ্যাসবশত, তাতে কিন্তু এই ছবিটা খুব একটা পাল্টায় না। এবার প্রশ্ন এটাই, যদি সরকার কঠোর অবস্থান নেয় তাহলে কি পাল্টানো সম্ভব? লোকজন কিন্তু বিষয়টাকে স্বাগত জানাচ্ছেন। যাদের সঙ্গে আমরা কথা বলেছি প্রত্যেকেই বলছেন অবশ্যই যদি ফাইন করা হয়, যদি একটা কঠোর অবস্থান নেওয়া হয়, সেই বিষয়টা কিন্তু আদতে শহরের জন্যই ভালো। শহরটা পরিষ্কার থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে, তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও সেই অভ্যাসের বশে সেই পিক ফেলাটা কিন্তু একই রকমই থেকে যাচ্ছে তাদের এখনও পর্যন্ত। অর্থাৎ ফাইন করে কঠোর অবস্থান নিলে তবেই বোধহয় ছবিটা একটু হলেও পাল্টাতে পারে। দীর্ঘদিনের অভ্যাস, এই অভ্যাস এখন বদলাতে হবে। 3 মাস সময় রয়েছে এই অভ্যাস বদলানোর জন্য। তারপর সেপ্টেম্বর থেকে যদি অভ্যাস বদলানো না যায়, যদি যেখানে সেখানে থুতু, পানের পিক ফেলা হয়, তাহলেই কিন্তু জরিমানা। পালা বদলের বাংলায় স্বচ্ছতায় কড়াকড়ি রাজ্য প্রশাসনের। সরকারের এই হুঁশিয়ারিতেও কি টনক আদৌ নড়ছে? চলুন এসপ্ল্যানেডের ছবি দেখি। শহরের প্রাণ কেন্দ্র এসপ্ল্যানেড, সেখান থেকে রয়েছে আমার সহকর্মী প্রীতি। মানুষ কিভাবে নিচ্ছেন এই সরকারের কঠোর অবস্থান? কি ছবি আজ ওভারঅল তুমি দেখছো এসপ্ল্যানেডে?
দেখো মিমি, কিছুদিন আগেই পালাবদলের ঘটনা ঘটেছে এবং মানুষ যে আদব কায়দায় এতদিন ধরে রয়েছেন সেই আদব কায়দা একেবারে বদলে ফেলতে হবে। স্বচ্ছ ভারতের পর স্বচ্ছ কলকাতার পথে হাঁটছে বিজেপি সরকার এবং রাজ্যের প্রথম বিজেপি সরকার, যারা কিন্তু স্পষ্টত মানুষকে সময় দিয়ে দিচ্ছে। শুধু মানুষকে নয়, পুরসভার কর্মী, পুরসভা যারা কাউন্সিলর রয়েছেন, যারা পুরসভার হয়ে কাজ করেন, তাদেরকে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে হাতে 3 মাস রয়েছে। এই 3 মাসের মধ্যে তাদেরকে বুঝে নিতে হবে তাদেরকে ঠিক কি করতে হবে, ঠিক কি করতে হবে না। তোমাকে একটা ছবি দেখাবো মিমি, একটা মেট্রো স্টেশনের বাইরে এই ছবি কিন্তু একেবারে শোভনীয় নয়। সেটা হচ্ছে পানের পিক যেমন তেমন করে ফেলা রয়েছে এবং এই পিক দেখলে তুমি বুঝতে পারবে যে এটা কিন্তু দীর্ঘদিনের, একদিনের কিন্তু ছবি নয়। এবং এই ছবি কিন্তু একেবারে বদলাতে চাইছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। তারা কিন্তু স্পষ্টত বলছেন যে স্বচ্ছ অ্যাপ আজকে চালু হবে। প্রথমত প্রথম 10টি পুরসভার ক্ষেত্রে এই অ্যাপ চালু হবে এবং সেই অ্যাপের মাধ্যমে এই ছবি তুলে পুরসভার সেই অ্যাপে পাঠালে তার ঘন্টাখানেকের মধ্যে সেই জায়গা পরিষ্কার হয়ে যাবে। সরকার কাজ করবে, পুরসভা কাজ করবে, কিন্তু যাদের জন্য কাজ করা তাদের কি টনক নড়বে? তারা কি আদতেও সেই ডিসিপ্লিনারি ওয়েতে চলবেন? তারা কি আদৌ এই নিয়ম মানবেন? সাধারণ মানুষ যারা মেট্রো যাত্রী, যারা মেট্রোতে যাতায়াত করেন, তাদের সঙ্গে যখন আমরা কথা বলি তারা কিন্তু বলছেন নতুন সরকারের এই নতুন উদ্যোগকে তারা সাধুবাদ জানাচ্ছেন। তবে সাধারণ মানুষকে সবার আগে সচেতন হতে হবে। মিমি, একদমই তাই প্রীতি, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ রাজ্য সরকারের। যে ছবিটা আমরা এতদিন দেখে এসেছি, রাস্তাঘাটে নোংরা আবর্জনা, থুতু, পানের পিক দেওয়ালে, সেই ছবিটাকে এবার বদলাতে চলেছে। কারণ এবার কঠোর অবস্থান নিয়েছে রাজ্য, স্বচ্ছ অ্যাপ আসছে এবং সেপ্টেম্বর থেকেই কিন্তু যেখানে সেখানে নোংরা ফেলার দিন শেষ। থুতু, পিক, নোংরায় জরিমানা। ডিসিশন তো ঠিকই আছে এটা, তাহলে যদি চারদিক নোংরা থাকে তো এটা সবাই কষ্ট হয়, এতে আমার কষ্ট, পাবলিকের সবাই কষ্ট হয়। এটা ঠিকই ডিসিশন নিয়েছে। এগুলো তো একদম ঠিক, রাস্তাঘাটে পানের পিক ফেলাটা তো উচিত না। সরকারের এই উদ্যোগ অর্থাৎ ফাইন দেওয়ার, নাগরিক হিসেবে কি সচেতনতা বাড়াবে? হ্যাঁ, আমি চাইছি রাস্তাঘাট মানে পরিষ্কার থাকুক, পানের পিক যেন কেউ না ফেলে। এটার দিকে আমি একদম ঠিক। আর এবার হাওড়ার সাঁতরাগাছির এই ছবিটা দেখুন। দেখুন কিভাবে রেল ট্র্যাকের ওপর দিয়ে যাতায়াত করছেন মানুষ। বহু মানুষ যাচ্ছেন, তারা জানেন যে কতটা ঝুঁকিপূর্ণ তাদের এই যাতায়াত, প্রাণ চলে যেতে পারে। দুর্ঘটনা আগে ঘটেছে বহুবার, বহু প্রাণ চলে গেছে, কিন্তু এই মানুষগুলোর আর কোনো উপায় নেই। অসুস্থ হোক, শিশু হোক, বাচ্চা হোক, যারা স্কুল পড়ুয়া, দেখুন কিভাবে অসুস্থ মানুষকে এইভাবে রেল ট্র্যাকের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে তৃণমূল জামানায় এরা আবেদন জানিয়েছেন একটা রাস্তার, এদের হকের দাবি, কিন্তু সেই রাস্তাটুকু এরা পাননি। ফলে বাধ্য হয়েছেন এরা এইভাবেই রেল ট্র্যাকের ওপর দিয়ে দিনের পর দিন যাতায়াত করতে। অবশেষে পালা বদলের পর এবার যাতায়াতের এই যন্ত্রণা মুক্তি। হাওড়ার সাঁতরাগাছিতে এবার নতুন রাস্তার উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল জামানায় বারবার আবেদনেও তারা সাড়া পাননি সাঁতরাগাছির মানুষ। রাস্তা না থাকায় রেল লাইন পার হয়ে ঝুঁকির যাতায়াত করতে বাধ্য হয়েছেন। বারবার দুর্ঘটনা ঘটেছে, কিন্তু নিরুপায় ছিলেন স্থানীয়রা। আর এবার সরকার বদলের পর রাস্তা তৈরির উদ্যোগ। সেচ দফতরের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করলেন বিজেপি নেতা। দক্ষিণ হাওড়ার বিজেপি নেতার উদ্যোগে খুশি স্থানীয়রা। সরাসরি কথা বলবো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, যে ছবিটা এতক্ষণ আমরা দেখছিলাম, সত্যি শিউরে উঠতে হয় যে এই কি পরিস্থিতি। এরা বারবার একটা রাস্তার দাবি জানিয়েছিলেন, সেটাও পাননি, আর এভাবে দিনের পর দিন যাতায়াত করেছেন। এবার অবশেষে তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন। কতটা খুশি? দেখো, অবশ্যই খুশি, তার কারণ এই যে উদ্যোগ, গতকাল যে উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, সেটাই কিন্তু অনেকটা বেশি। তার কারণ তারা মনে করছে যে এই উদ্যোগ এতদিন নেওয়া হয়নি। যখনই তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গেছে, তারা একটাই দাবি করেছে, তারা নাকি ভোট পান না সেই এলাকার। ফলে সেই কারণে তাদের অত ভূক্ষেপ নেই এই 6,000-1,000 মানুষের জন্য। একটা গ্রাম কার্যত বিচ্ছিন্ন। কোথায়? সেটা হাওড়া পুরসভা অঞ্চলে, সেখানে সামান্য একটি খাল, সেই খালের ওপর একটি ব্রিজ করে দিলে রাস্তা তৈরি হয়ে যায়। সেই কাজটা পর্যন্ত প্রশাসন এতদিন কেউ করলো না। অবশেষে
বিজেপির নতুন সরকার এসেছে, সেই সরকারের তরফে তাদের আবেদন, সেই সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সেচ দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসনের একাধিক আধিকারিক সেখানে যায়, সেখানে পৌঁছে তারা পুরো বিষয়টি খতিয়ে দেখে এবং দ্রুত সেখানকার যে পরিষেবা অর্থাৎ ব্রিজ অথবা রাস্তা তৈরি করা সেই কাজটি কিন্তু করা হবে। একবারে যে ছবি অবশ্যই সেটা ভয় লাগে, তার কারণ মৃতদেহ যখন নিয়ে যেতে হচ্ছে সেটা তো অন্যরকম, কিন্তু যখন এই স্কুল পড়ুয়ারা শয়ে শয়ে স্কুল পড়ুয়ারা সকালবেলা তারা সাইকেল নিয়ে এই রেল লাইনের ওপর প্রায় 700 থেকে 800 মিটার রাস্তা তাদেরকে পেরোতে হয়, আর যখন কোনো গর্ভবতী মাকে হাসপাতালে নিয়ে যেতে হয় তাকে চেয়ারে বসিয়ে কাঁধে করে নিয়ে যেতে হয়, এই ছবি কিন্তু আরো ভয়ঙ্কর। হয়তো এই ছবি প্রত্যেক দিন এই সাঁতরাগাছি বৌখালী এলাকার কিন্তু নিত্য দিনের ছবি হয়ে এসেছে। ফলে মানুষের যন্ত্রণা আজকের নয়, বহু বছর ধরে সেই যন্ত্রণা মেটার কিছুটা পথ কিন্তু এগুলো এই নতুন সরকার তাকে খুশি। এবং ভাবলে অবাক লাগে যে দীর্ঘ 15 বছরে যেটা করা গেল না, এই নতুন সরকার ক্ষমতায় এসে 1 মাসের মধ্যেই সেই সমস্যার সমাধানের চেষ্টার উদ্যোগ শুরু করে দিল। 600 পরিবার থাকে, অসুস্থ রোগী, স্কুল কলেজের ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে যাচ্ছে, নিরাপত্তা নেই, জল আলোর ঠিক মতো ব্যবস্থা নেই। সেই জন্য আমরা এখানটা দেখতে এলাম, দেখলাম যে দুটো অপশন, একটা রেলকে আমরা জানাতে পারি একটা ব্রিজ করে দেওয়ার জন্য জায়গা দিলে, ইরিগেশনকে সাথে এনেছি, আর একটা অপশন কাঠের পোল যেটা আছে সেই পোলটা থেকে যদি যোগাযোগ করা যায়, কানেক্টিভিটি করা যায়, খালের পাড় বুঝিয়ে কেটে মাটি তুলে, সেটারও আমরা দেখে গেলাম। তৃণমূল জামানায় বারবার আবেদন করেছেন এলাকার মানুষ, কিন্তু কোনো সাড়া মেলেনি। রাস্তা নেই, কি করবেন? বাধ্য হয়েছেন এইভাবে রেল ট্র্যাকের ওপর দিয়ে যাতায়াত করতে। দেখুন, মালপত্র নিয়ে মানুষকে যেতে হচ্ছে, স্ট্রেচারে রোগীকে নিয়ে যেতে হচ্ছে, এমনকি স্কুল পড়ুয়া তাদেরও এইভাবেই ঝুঁকির যাতায়াত করতে হয়েছে দিনের পর দিন। দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও কোনো উপায় নেই, নিরুপায় অসহায় এই মানুষ। এরা দিনের পর দিন এইভাবেই যাতায়াত করতে বাধ্য হয়েছে। কিন্তু এবার পালা বদলের পর নতুন রাস্তার উদ্যোগ, এবার যন্ত্রণা মুক্তি ঘটতে চলেছে সাঁতরাগাছির মানুষের। কি বলছেন স্থানীয়রা, শুনবো। ব্রিজ নেই, রাস্তাঘাট নেই, যাওয়ার জন্য বাচ্চারা চলে যায়। আমার যাই হচ্ছে জল আনতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে, রেল লাইন দিয়ে যেতে অসুবিধা হয়। এই জন্য আমরা চাইছি যে একটা ব্রিজ হয়ে যায়। অসুস্থ হয়ে গেলে ক্রেচারে করে কি চেয়ারে করে চাগিয়ে নিয়ে যেতে হয়, কাঁধে করে নিয়ে যেতে হয়। ছেলেরা থাকলে তখন চেয়ারে করে ধরে নিয়ে যায়। এর আগে যে তৃণমূল কংগ্রেস ছিলেন, ওনার কাছে তো প্রচুর গেছি আমরা, 45 বছর আমাদের রাস্তা হয়নি। তারপরে ওনারা যে 15 বছর ক্ষমতায় এসেছে, আমরা সবাই মেয়ে বাচ্চা বুড়ো ছেলে সবাই ছুটাছুটি করেছি, কিন্তু ওনারা কোনো গ্রাহ্য করেনি। ওনারা বলছে না, তোমরা বিজেপি পার্টি করছো, তোমরা বিজেপিকেই ভোট দিচ্ছ, তোমাদের ভোট দরকার নেই, তোমাদের উন্নতি আমরা করতে চাই না। আমরা ফিরে এসেছি বারে বারে, যার জন্য আমাদেরকে দেখছেই না। নতুন সরকার এসছে, আমরা এনার কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের যদি একটা ব্রিজের ব্যবস্থা করে, আমরা এতগুলো মানুষ 600-650 মানুষ আমরা বেঁচে যাই। নীলবাড়ির পর এবার ছোট লালবাড়ি দখলের পথে বিজেপি। 26-এর ভোটের ফলাফলের নিরিখে কলকাতা পুরসভার শতাধিক ওয়ার্ডে এগিয়ে পদ্ম। চলতি বছরের ডিসেম্বরে নতুন মেয়র পাচ্ছে কলকাতা। কলকাতা বাংলার রাজধানী, বহু বছর ধরে তৃণমূলের ঘাঁটি। রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই সবুজের দখলে কলকাতা পুরসভা। 2010 থেকেই কলকাতা তৃণমূলে। তারপর একের পর এক ভোট হয়েছে, কিন্তু তৃণমূলের কলকাতায় দাঁত ফোটাতে পারেনি কোনো দল। সেই ছবিটাই আমূল বদলে গেল 26-এর বিধানসভা নির্বাচনে। সবুজ কলকাতা এখন গেরুয়া। নীলবাড়ি হাতছাড়া হয়েছে, এবার ছোট লালবাড়িও তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে। বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে দেখা যাচ্ছে কলকাতা পুরসভার 2/3 বেশি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, জমি হারিয়েছে তৃণমূল। 144টি ওয়ার্ড নিয়ে কলকাতা পুরসভা। এই 144টি ওয়ার্ড ছড়িয়ে রয়েছে 17টি বিধানসভা কেন্দ্রে, যার মধ্যে কলকাতা শহরের মধ্যে রয়েছে 11টি আসন।
উত্তর ও দক্ষিণ শহরতলি এলাকায় আরও 6টি কেন্দ্র। বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে 102টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে 42টিতে। যেখানে 2021-এর পুরসভা ভোটে তৃণমূল জিতেছিল 134টি ওয়ার্ডে, বিজেপি জিতেছিল মাত্র 3টি ওয়ার্ডে। 3 থেকে 77 হতে কিন্তু আমাদের কখনোই বেশি সময় লাগে না, এটা মাথায় রাখতে বলবেন ওদের। উত্তর কলকাতায় 7টি বিধানসভা, চৌরঙ্গি, মানিকতলা, বেলেঘাটা, কাশীপুর বেলগাছিয়া, শ্যামপুকুর, জোড়াসাঁকো ও এন্টালি। এই 7 বিধানসভায় মোট 60টি ওয়ার্ড, বিজেপি এগিয়ে 40টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে মাত্র 20 ওয়ার্ডে। এরই মধ্যে পড়ে মানিকতলা, সাধন পাণ্ডের খাস তালুক। এবার এই কেন্দ্র থেকে প্রার্থী হন তার মেয়ে শ্রেয়া পাণ্ডে, ভোটে দাঁড়ান, বিজেপির কাছে হারেন। উত্তর কলকাতার শ্যামপুকুর আর একটি হেভিওয়েট কেন্দ্র। 26-এর ভোটে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, সেই কেন্দ্রেও ভরাডুবি। উত্তর কলকাতায় অবশ্য কোনো ক্রমে মুখ বাঁচাতে পেরেছে বেলেঘাটা এবং চৌরঙ্গি বিধানসভা আসন। যদিও সেই বিধানসভা আসনগুলিতে যে সমস্ত ওয়ার্ডগুলিতে সংখ্যালঘু ভোটের আধিক্য রয়েছে সেখানেই তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পেরেছে, বাকি জায়গাতে নয়। এমনকি মানিকতলা, শ্যামপুকুরের মতো যে বিধানসভা আসনগুলি রয়েছে তার মধ্যে থাকা একটি ওয়ার্ডেও জয় ছিনিয়ে আনতে পারেনি তৃণমূল কংগ্রেস। ফলে আগামী দিনে উত্তর কলকাতার বিভিন্ন পুরসভার যে ওয়ার্ডগুলি রয়েছে সেখানে পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেস কার্যত মুখ থুবড়ে পড়ার মতো অবস্থাতে রয়েছে। 26-এর ভোটের ফলে স্পষ্ট দক্ষিণ কলকাতাতেও মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। 10 বিধানসভায় মোট 84টি ওয়ার্ড, বিজেপি এগিয়ে 62টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে 22টি ওয়ার্ডে। কলকাতার দক্ষিণে যাদবপুর, এবার প্রথম পদ্ম ফুটেছে এই কেন্দ্রে। যাদবপুরের 10 ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। বেহালা পশ্চিম তৃণমূলের শক্ত ঘাঁটি, এতদিন এখান থেকেই লড়তেন পার্থ চট্টোপাধ্যায়, এই কেন্দ্রেও ভরাডুবি হয়েছে তৃণমূলে। বেহালা পশ্চিমের 10 ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। যে দক্ষিণ কলকাতাকে একটা সময় তৃণমূল কংগ্রেসের শক্ত গড় বলা হতো, সেখানে এই বিধানসভা নির্বাচনে মুখ বাঁচাতে পেরেছে একমাত্র বালিগঞ্জ ও কলকাতা বন্দর। যাদবপুরের বিধানসভার মধ্যে থাকা একটি ওয়ার্ডেও তাদের জয় নেই, টালিগঞ্জে মাত্র 2টি ওয়ার্ডে জয়, আর কসবাতে একটি ওয়ার্ডে জয় পেয়েছে এবং সেই জয়ের ব্যবধান এতটাই বেশি তার উপর ভিত্তি করেই কসবা বিধানসভা জিততে পেরেছে তৃণমূল কংগ্রেস। তবে যাদবপুর এবং টালিগঞ্জ তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। কলকাতার প্রাণকেন্দ্র রাসবিহারী, এই বিধানসভা আসনে চমক দিয়েছে বিজেপি। দেবাশিস কুমারকে হারিয়ে দিয়েছেন স্বপন দাশগুপ্ত। রাসবিহারীর 9টি ওয়ার্ডের মধ্যে মাত্র 2টিতে এগিয়ে তৃণমূল, বাকি 7টিতে এগিয়ে বিজেপি। চলতি বছরের শেষে এই কলকাতা পুরসভায় ভোট, ইতিমধ্যেই পুরসভার অন্দরে ডামাডোল পরিস্থিতি। বিদ্রোহী হতে শুরু করেছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। 26-এর ওয়ার্ড ভিত্তিক এই ফলে স্পষ্ট, ছোট লালবাড়ি এবার তৃণমূলের হাতছাড়া হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। সব জনপ্রতিনিধি তো খারাপ নন, অনেকের বিরুদ্ধে যেরকম অভিযোগ ওঠে এবং অনেক জনপ্রতিনিধিকে মানুষ নেক্সট ডোর নেইবার হিসেবে দেখতে পান আজও। সেই মানুষরা তাদের নিজ ওয়ার্ড কিন্তু আবার যদি ইলেকশন ঠিক মতো হয় তাহলে কিন্তু তারা রেস্টোর করবেন, কিন্তু তারপরও এটা কঠিন চ্যালেঞ্জ। নিউজ 18 বাংলা। ভাঙল চন্দননগর পুর বোর্ড, পালা বদলের পর প্রথমবার ভাঙল পুর বোর্ড। চন্দননগরে গণ ইস্তফায় ভাঙল পুর বোর্ড। মেয়র সহ 30 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভোটে তৃণমূলের হারের পরই টালমাটাল পুরসভায়। 33 ওয়ার্ডের পুরসভায় আগেই অডিটের নির্দেশ রাজ্যের। অর্থনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ বলে দাবি বিদায়ী মেয়রের। পুর পরিষেবায় সমস্যা বলে সরব বিদায়ী মেয়র। পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপি বিধায়কের। এখনো ইস্তফা দেননি একজন তৃণমূল কাউন্সিলর, ইস্তফা দেননি 2 সিপিআইএম কাউন্সিলরও। অর্থকরী ব্যাপারে একটা অডিট হবে, তারপরে কোনো অর্থ আমরা ব্যয় করার আমরা স্বাধীনতা পাবো। ন্যূনতম যে খরচ করার মতো স্বাধীনতা আমাদের চন্দননগর পৌরনিগমের এই মুহূর্তে নেই। তাদের অর্থ পাওয়ার ক্ষেত্রে একটা
অনিশ্চয়তা আছে। যে আমরা থেকেও যে মানুষের প্রতি যে দায়বদ্ধতা সেটা আমরা পালন করতে কিন্তু ক্ষমতা থেকে পারবো না। তাই আমাদের সেখানে থেকে যদি সাধারণ মানুষের কাজে আমরা ব্যবহৃত না হতে পারি, বিশেষ করে পৌর পরিষেবার ক্ষেত্রে, তাহলে তো আমাদের থাকার যৌক্তিকতা আছে বলে মনে হয় না। যারা কুইট করেছে এই ধরনের মন্তব্য না করে যদি কুইট করতেন তাহলে সেটা ভালো হতো। প্রত্যেকটা বিষয়ে রাজনীতি আমি করতে চাই না। সবার জন্যই শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা, সবাই সবার রাজনীতি করবে, কিন্তু মানুষ জানে যে তারা কে কি করেছে। কর্পোরেশনের যে দুর্নীতি যেভাবে হয়েছে সেই দুর্নীতি মানুষ মেনে নেয়নি, চন্দননগরের মানুষ প্রত্যাখ্যান করেছে।